জয় হিন্দ স্টুডেন্ট। আজকে আমরা শুরু করব আমাদের জিকের ফার্স্ট ক্লাস। আজকে থেকে আমাদের ব্যাচ শুরু হয়ে যাবে। তো আমাদের জিকের ফার্স্ট ক্লাসে আমরা কি করব, জিকে জিএস পড়ার সময় আমরা সবার প্রথমে আগে দেখব যে আমাদের পলিটির ক্লাসটা শুরু করা যাবে। ঠিক আছে, তাহলে পলিটির ক্লাসটা কিভাবে শুরু করব? আমরা পলিটির আজকে প্রথম করব যে মেকিং অফ কনস্টিটিউশন, সংবিধানের সূচনা, সংবিধান কিভাবে তৈরি হয়েছিল সেটা আগে শিখবো। তাহলে সেটা জানার আগে আমরা জানবো পলিটিটা কি। একটু পলিটিটা নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। ঠিক আছে, তো পলিটিটা আগে সবার আগে দেখে নিই পলিটিটা কি। পলিটি, হোয়াট ইজ পলিটি? পলিটিটা কি? পলিটি দুটো জিনিস নিয়ে তৈরি হয়। পলিটি দুটো জিনিস নিয়ে তৈরি হয়, একটা হচ্ছে রাজ্য আর একটা হচ্ছে ব্যবস্থা। রাজ্যের যে পুরো ব্যবস্থা সেটাকে চালানোর জন্য যেটা আমাদের দরকার সেটাই হচ্ছে পলিটি বা পলিটিক্যাল সায়েন্স, কিংবা আমাদের বাংলায় বলে থাকি রাষ্ট্রের বিজ্ঞান। তাহলে এই যে রাজ্য কিংবা রাষ্ট্র, এই রাজ্যটা কি জিনিস, এই রাজ্যটা কি জিনিস, সেটা আমাদের একটা প্রশ্ন কিন্তু মাথায় আসতেই পারে সবার প্রথমে, যে রাজ্যটা কি জিনিস। এখানে রাজ্য বলতে কি বোঝানো হয়েছে? তো এখানে সবার প্রথমে আমি বলে রাখি যে এখানে রাজ্য বলতে কিন্তু অবশ্যই দেশ বোঝানো হয়েছে। যেইখানে যেইখানে আমরা পলিটিতে রাজ্য কিংবা রাষ্ট্র পড়বো সেটা কিন্তু অবশ্যই দেশ বলে আমরা জানবো। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট দেখে নিই যে ব্যবস্থা কিংবা এই দেশ নিয়ে একটু আলোচনা করে নিই আমরা, যে রাজ্য বা দেশ কিভাবে পলিটিতে আমাদের গুরুত্বপূর্ণ, গুরুত্ব বহন করে কিভাবে এই রাজ্য বা দেশ। আচ্ছা, রাজ্য কিংবা দেশ এর কি কি পরিভাষাটা কি, কি কি থাকা উচিত, কি কি বৈশিষ্ট্য থাকা উচিত, কি কি উপকরণ থাকা উচিত, সেটা আগে আমরা দেখে নিই একবার। তাহলে রাজ্য, রাজ্যের কি কি থাকা উচিত? রাজ্যের তো অবশ্যই একটা ভূমি বা জমি থাকা উচিত, জমি বা ভূমি থাকা উচিত। আর কি থাকা উচিত? রাজ্যে একটা জনতা থাকা উচিত, তাই না? কিছু জনতা নিয়েই তো রাজ্য গঠিত হবে, নাহলে রাজ্য শুধু জমি দিয়ে কে শাসন করবে, কে এখানে থাকবে, তাই না? সেটা কি রাজ্য বলা হবে? রাজ্য অবশ্যই বলা হবে না। তাহলে প্রথমে আমাদের লাগবে কিছু স্থল বা ভূমি, তারপরে লাগবে জনতা বা জনগণ। এইবার আমরা দেখবো যে আর কি কি লাগে একটা রাজ্য তৈরি হতে, কি কি লাগে। এইবার যদি আমরা প্রপার রাজ্যর কথা বলি, তাহলে এইখানে কিন্তু লাগবে আমাদের একটা সরকার, বা যে শাসন করবে সে, সরকার বা শাসক, সরকার বা শাসক। এখানে কিন্তু আমাদের লাগবে সরকার বা শাসক। এইবার দেখি রাজ্যের আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে, সেটা কি? সেটা হচ্ছে স্বয়ংপ্রভুতা। স্যার এইটা বুঝলাম না, এইটা কি? সরকার বুঝলাম, জনতা বুঝলাম, জমি বা ভূমি বুঝলাম, কিন্তু এই স্বয়ংপ্রভুতাটা কি সেটা তো স্যার বুঝলাম না। তাহলে স্বয়ংপ্রভুতাটা কি সেটা জানার জন্য একটুখানি আমি এলাবোরেট করে দিচ্ছি ব্যাপারটাকে, একটু বাড়িয়ে বলছি, মানে বিস্তারে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। দেখো, স্বয়ংপ্রভুতা এমন একটা জিনিস, ধরো তোমার ফ্যামিলি, তুমি বাড়িতে আছো, এইবার তোমার বাড়ির যে প্রধান, ধরো তোমার বাড়ির প্রধান তোমার পিতা কিংবা মাতা, এইবার যদি বলে যে না, আমাদের এখানে থাকা যাচ্ছে না, পছন্দ হচ্ছে না জায়গাটা, তো বাড়ি ভেঙে আমরা অন্য অঞ্চলে বাড়ি করব। এইবার এই ডিসিশনটার জন্যে যদি তোমার পাড়ার লোকের কাছে শুনতে হয় যে দাদা আমি কি বাড়িটা ভেঙে অন্য জায়গায় করব, তাহলে এটা কি স্বয়ংপ্রভুতা হবে? একদম না। স্বয়ংপ্রভুতা মানে হচ্ছে নিজের এলাকার ডিসিশন কিংবা নিজের আয়ত্তের ডিসিশন নিজে নেওয়া,
বোঝা গেল? তাহলে আমার বাড়ি আমি ভাঙবো, আমি বাসন কিনবো, আমি আর একটা ঘর বানাবো, সেই ডিসিশনটা শুধুমাত্র আমার হবে। অর্থাৎ এইখানে যেহেতু আমরা একটা দেশের কথা বলছি, তাহলে দেশের এই ডিসিশনগুলো অবশ্যই নির্বাচিত সরকারের হওয়া উচিত। তাহলে সরকার যেটা ডিসিশন নেবে, যে আমি যদি মনে করি এইখানে আমার একটা স্কুল হবে, কিংবা এই রাজ্যে আমি এতটা উন্নয়ন করব, ঠিক আছে, এই ব্যাপারটা যদি আমি নিজের ডিসিশন নিই, তাহলে কি আমি অবশ্যই স্বয়ংপ্রভু। এইবার তুমি যদি ব্যাপারটা উম, উদাহরণ দিয়ে বুঝতে চাও, তাহলে উদাহরণ দিই আমি 1947 এর আগে আর 1947 এর পর। 1947-এর আগে কি, যদি একটা ড্যাম, একটা বাঁধ, কিংবা ধরো একটা কালেক্টরি অফিস, কিংবা একটা যে কোনো সরকারি জিনিস যদি আমরা বসাতে চাই, তাহলে কি করতে লাগতো? সরকারের কাছে পারমিশন নিতে হতো। কোন সরকারের কাছে? সে ইংরেজ শাসকদের কাছে আমাদের পারমিশন নেওয়া লাগতো। তাহলে আমাদের অঞ্চলে আমরা কিছু করব, তার জন্য কার কাছে পারমিশন নেওয়া লাগে? ইংরেজের কাছে। তাহলে তখন কি আমরা স্বয়ংপ্রভু ছিলাম, মানে আমরা নিজেদের ডিসিশন কি নিজেরা নিতাম? অবশ্যই নয়। কিন্তু 1947-এর পরে যখন আমাদের দেশের নিজের সরকার হলো, তখন কি আমরা ইংরেজি শাসকের কাছে শুনবো যে আমাদের এখানে একটা পার্লামেন্ট হবে, কিংবা এখানে একটা নতুন স্কুল হবে, এরকম কিছু কি আমরা অন্য সরকারের কাছে শুনবো? অবশ্যই না। তখন কিন্তু আমরা নিজেদের ডিসিশন নিজেরাই নেব। কিংবা ওই দেশের সঙ্গে চীন, রাশিয়া, জাপান, এদের সাথে আমরা কেমন সম্পর্ক রাখবো, সেই ডিসিশনটা কিন্তু আমরা নিজেই নেব। কাদের সাথে আমরা বিজনেস করব, কাদের সঙ্গে আমরা বিজনেস করব না, এই ডিসিশনগুলো কিন্তু অবশ্যই আমরা নিজেরাই নেব। তাহলে বোঝা গেল স্বয়ংপ্রভুতা কি, মানে নিজের ডিসিশন, নিজের অঞ্চলের কিংবা নিজের বাড়ির কিংবা নিজের এলাকার ডিসিশন নিজে নেওয়া, এটাই কিন্তু স্বয়ংপ্রভুতা বোঝায়। তাহলে বোঝা গেল একটা রাজ্য গঠন করতে গেলে কি কি লাগবে, কিংবা রাষ্ট্র গঠন করতে গেলে কি কি লাগবে। তাহলে রাষ্ট্র গঠন করতে লাগবে স্বয়ংপ্রভুতা, সরকার, জনতা, আর একটা ল্যান্ড কিংবা জমি বা ভূমি। এইবার চলে আসি আমরা এই ব্যবস্থার দিকে। রাজ্য তো বুঝে নিলাম যে রাজ্য এটা এটা দিয়ে তৈরি হয়। এবার রাজ্যটা চালানোর জন্য যে ব্যবস্থা, সেটাই কিন্তু আমাদের এবার বুঝতে হবে। সেই জন্যে আমাদের এই ক্লাসের নাম কিন্তু অবশ্যই যে মেকিং অফ কনস্টিটিউশন। এইবার যদি দেখি আমরা ব্যবস্থা, এবার কি দেখবো আমরা? ব্যবস্থাটা কি? ব্যবস্থাটাই হচ্ছে আমাদের শাসন করার যে ব্যবস্থা, সেটা। অর্থাৎ কনস্টিটিউশন বা সংবিধান, কনস্টিটিউশন কিংবা সংবিধান। এইবার এই সংবিধানটা তৈরি করার জন্যে আমি আগে বুঝে নিই সংবিধান কয় প্রকার। তাহলে সংবিধান আমরা জানি দুই প্রকার, একটা তো লিখিত, আর একটা কি অলিখিত। একটা হচ্ছে রিটেন, আর একটা হচ্ছে আনরিটেন। তাহলে সংবিধানটা আমরা কয় প্রকার জানলাম? দুই প্রকার, একটা হচ্ছে লিখিত আর একটা হচ্ছে অলিখিত। আমরা কি জানি বিশ্বের সব থেকে বড় লিখিত যে সংবিধান, সেটা কিন্তু অবশ্যই ভারতের। এইবার তাহলে ভারতের সংবিধানটা কোন টাইপের? এই লিখিত। অলিখিত কিন্তু আমাদের সংবিধান নয়। লিখিতটা কি? যেটা লিখিত মানে কি, যেটা লেখা আছে সেটা নয়, যেটা সংবিধান সভা, সংবিধান সভার থেকে তৈরি হয়েছে, সংবিধান সভার দ্বারা তৈরি হয়েছে, সেইটা কিন্তু লিখিত সংবিধান বলে আমরা মনে করি। এইবার যেটা সংবিধান সভা ছাড়া এই সময়ের সাথে সাথে ইমপ্রুভমেন্ট করে আনা হয়েছে, সেটা কিন্তু আমাদের বলা যায় অলিখিত সংবিধান। এইবার যদি আমরা দেখি যে এই সংবিধান সভাটা কি করে আসলো, সেটা নিয়ে একটু আলোচনা করে নিই। এইটাই আমাদের আজকের টপিক, যে সংবিধান সভা কিংবা
এই যে সংবিধান সেটা কোথা থেকে আসলো। সবার প্রথমে আমরা এইটুকু মুছে দিই, তারপরে সংবিধান নিয়ে একটু আলোচনা করে নিই। এইবার যদি তোমাদের বলি যে 1947-এর আগে আমাদের যখন ভারতটা স্বাধীন হওয়ার মুখে ছিল, তখন আমরা চেয়েছিলাম সংবিধান সভা, আমরা কিন্তু সংবিধান চাইনি। আমাদের দেশ কিন্তু সংবিধান চাইনি। যে ইংরেজ সরকারের কাছে আমরা যদি চাইতাম যে আমাদের একটা সংবিধান দিয়ে দাও, আমরা সেই অনুযায়ী আমাদের দেশ চালাবো, তাহলে কিন্তু এই যে এই ব্যাপারটা কি হতো, ওদের সংবিধান অনুযায়ী, ওদের আচরণ অনুযায়ী, ওদের কালচার, ওদের ব্যাপার, ওদের নিয়ম, এইগুলো কিন্তু সংবিধানের মধ্যে থেকে যেত। তাহলে আমাদের কি চাওয়া উচিত হতো, সেটা হচ্ছে সংবিধান সভা, এবং আমরা সেটাই চেয়েছিলাম। তো সেটা নিয়ে একবার আলোচনা করে নিই যে সংবিধান কিন্তু আমরা চাইনি, আমরা চেয়েছিলাম সংবিধান সভা, যাতে আমরা এই সভা থেকে নিজেদের একটা সংবিধান গঠন করতে পারি। এইবার এই সংবিধান সভা নিয়ে একটু আলোচনা করা যাক, যে সংবিধান সভাটা কে চাইলো প্রথম, কোথা থেকে আসলো প্রথম। ঠিক আছে, তাহলে এই সংবিধান সভা সবার আগে কিন্তু আমাদের 1934 সালে 1934-এ এম.এন. রয়, এম.এন. রয় স্যার, মানে মানবেন্দ্রনাথ রয় স্যার আমাদের কিন্তু বলেছিল যে আমাদের একটা সংবিধান সভা রাখতে হবে। এই সংবিধান সভার দাবি, সংবিধান সভার রিকোয়েস্ট কিন্তু 1934 সালে সর্বপ্রথম এম.এন. রয় স্যার করেছিলেন। তারপরে যদি আমরা দেখি যে 1935 খ্রিস্টাব্দে কংগ্রেস সরকার, কিংবা কংগ্রেস যে গঠনটা ছিল, সেইটা, সরকার তো তখন ছিল না, গঠন ছিল, কংগ্রেসের গঠন, সেই দল বলেছিল হ্যাঁ আমাদেরও কিন্তু, তখন ওদের বোঝার সময় হয়ে গেছে যে আমাদেরও চাওয়ার দরকার কি সংবিধান সভা। তখন কংগ্রেসও বলেছিল যে আমাদের একটা সংবিধান সভা করতে হবে, আমাদের একটা সংবিধান সভার রিকোয়েস্ট ওরাও রেখেছিল। ঠিক আছে, সভা। তখন কংগ্রেস 1935 সালে, এর এক বছর পর, মানবেন্দ্রনাথ রায়ের চাওয়ার এক বছর পর 1935 সালে কংগ্রেস বলেছিল হ্যাঁ সংবিধান সভা আমাদের চাই। তারপরে কে আসলো 1935-এর পরে, ভালো করে দেখে নাও। এইবার কংগ্রেস তো চেয়ে নিয়েছে, এইবার আলাদা করে যদি আমি দেখি 1935-এর পরে 1938 খ্রিস্টাব্দে কে, না আমাদের নেহেরু বাবু, কে, নেহেরু বাবু, জওহরলাল নেহেরু বাবু, উনি বললেন যে সংবিধান সভা তো হবে, এইবার সেইটা কিন্তু হবে অ্যাডাল্ট, মানে প্রাপ্তবয়স্কদের মতামতের উপর নির্ভর করে। ঠিক আছে, যে কেমন হবে সংবিধান সভা, কতজন লোক থাকবে, কেমন হবে, কোথাকার লোক থাকবে, সেসব কি হবে, সব প্রাপ্তবয়স্কদের মতাধিকারে, প্রাপ্তবয়স্ক এইদের মতাধিকারে কি হবে, আমাদের সংবিধান সভাটা গড়ে উঠবে। এইবার তখনকার সময় কিন্তু প্রাপ্তবয়স্ক বলতে, যখন আমাদের এখন আমাদের ভোটাধিকার কিন্তু ইলেকশন যেটা হয় সেটা কিন্তু 18 বছরের অনুযায়ী হয়, মানে 18 বছর হয়ে গেলে তুমি ভোট দান করতে পারবে, কিন্তু তখন ছিল 21 বছর। তার মানে 21 বছর হয়ে গেলেই কিন্তু তুমি তখন এই সভার, মানে 21 বছর যাদের হবে তারাই একমাত্র এই সবার জন্য বলতে পারবে যে না এরকম লোক লাগবে, এরকম লোক লাগবে না আমাদের। বোঝা গেল? তাহলে এই এই ব্যাপারটা হবে আমাদের সংবিধান সবাই, এই ব্যাপারটা হবে না, এই সংবিধানটা আনা উচিত, এগুলো কে কেউ বলতে পারবে? অবশ্যই 21 বছরের ওপরে তাকে হতে হবে। 18 বছরের ওপরে হলে কিন্তু তার কোনো কথা শোনা হবে না, অবশ্যই তাকে 21 বছরের উপরে হতে হবে। আচ্ছা, নেক্সট আমরা দেখে নিই যে এই যে 1938, তারপরে কি হলো। প্রথমে তো আমরা দেখলাম রাজ্য কি, তারপরে দেখলাম ব্যবস্থা বলতে কি বুঝি, সংবিধান আসলো, সংবিধান কোথার থেকে আসলো, সংবিধান আমাদের লিখিত সংবিধান, সেটা লিখিত সংবিধানটা কোথার থেকে আসে, সংবিধান সভা থেকে আসে, সংবিধান সভায় আমরা চেয়েছিলাম। সবার প্রথমে সংবিধান সভা কে চেয়েছিল, আমাদের মানবেন্দ্রনাথ স্যার, মানবেন্দ্রনাথ রয়, এম.এন. রয় স্যার। তারপরে কে চেয়েছিল, তারপরে চেয়েছিল কংগ্রেস, কংগ্রেস দল চেয়েছিল না আমাদেরও সংবিধান সভা লাগবে। এইবার তারপরে 1938-এ নেহেরু বলল সংবিধান সভা তো হবে, কিন্তু প্রাপ্তবয়স্কদের মতাধিকারে হবে। এইবার 1938-এর পর 1940,
কত খ্রিস্টাব্দ? 1940। 1940 খ্রিস্টাব্দে কি হয়? 1940 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার সেটা অ্যাকসেপ্ট করে নেয়। ব্রিটিশ সরকার অ্যাকসেপ্ট করে নেয়, হ্যাঁ সংবিধান সভা দেওয়া হবে। সেইটাকেই আমরা কি জানি? আগস্ট অফার বলে আমরা জানি। কিন্তু তোমরা এবার দেখে নাও যে আমরা কিছু বুঝতে বুঝতে আগস্ট অফারটা কিভাবে একদম রপ্ত করে নিলাম। তাহলে সেটা আমরা কি জানি? যেটা 1940-এ অ্যাকসেপ্টেন্স হয় সেটাই কি জানি? আগস্ট অফার। সেটাই কি? আগস্ট অফার। তাহলে 1940 খ্রিস্টাব্দে যেটা হয় সেটা কিন্তু আগস্ট অফার। সেটা এই অ্যাকসেপ্টেন্সে ভিত্তিতে যেটা আমরা জানি সেটাই কিন্তু আগস্ট অফার। এইটুকুটা তোমরা অবশ্যই টুকে নেবে, তারপর আমি বাকিটা বোঝাচ্ছি। ঠিক আছে, মুছে দিলাম। এইবার দেখো যে আগস্ট অফারের পরে কি হলো। মেনে তো নিল ইংরেজ সরকার, ব্রিটিশ সরকার তো মেনে নিল যে হ্যাঁ তোমাদের দেওয়া তো হবে। এইবার তারপর কি হলো দেখো, ইন্টারেস্টিং ব্যাপার। তারপর হলো 1940 অব্দি বললাম যে আগস্ট অফার এসছিল 1940-এ। 1940-এ আগস্ট অফার, তাই না? 1940-এ হলো আগস্ট অফার, অ্যাকসেপ্টেন্স, মেনে নিল হ্যাঁ দেওয়া হবে, সংবিধান সভা দেওয়া হবে। তারপর কি হলো 1940-এর পরে 1942, এর 2 বছর পর, এর 2 বছর পর 1942-এ আসলো ক্রিপস মিশন। কি আসলো? ক্রিপস মিশন। স্ট্যানফোর্ড ক্রিপস নামে একজন ব্যক্তি এসেছিল ক্রিপস মিশন নিয়ে। এই ক্রিপস মিশনটা কি স্যার? আমরা তো জানি না ক্রিপস মিশন কি। আর যারা জানো তারা জানো, অবশ্যই জানো। আর ক্রিপস মিশনটা কি সেটা যদি আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি, সেইটা হচ্ছে এই যে আমরা চাইলাম, কি চাইলাম? সংবিধান সভা। কি চাইলাম? সংবিধান সভা। এই সংবিধান সভাটা দেবে কে? অবশ্যই আমরা যার কাছে চেয়েছি সেই দেবে, এই ব্রিটেন সরকার কিংবা ইংরেজ সরকার। এইবার সেখান থেকে যখন আমরা চাই তখন একজন লোককে পাঠানো হলো যে যাও ওদের সংবিধান সভা দিয়ে আসো, ওদের একটা সংবিধান সভা গঠন করে দিয়ে আসো। এইবার সংবিধান সভাটা যখন গঠন করতে আসলো তখন স্ট্যানফোর্ড ক্রিপস সেটাকে দেখলো যে এইখানে আমাদের ভারতে দুটো দল রয়েছে, একটা হচ্ছে কংগ্রেস, একটা হচ্ছে মুসলিম লীগ। একটা হচ্ছে কংগ্রেস, একটা হচ্ছে মুসলিম লীগ। এইবার আমাদের দেশে সংবিধান সভা গঠন করতে আসার পর দেখলো যে কংগ্রেসরা বলছে আমাদের একটা সংবিধান সভা গঠন করে দিন, ঠিক আছে, আমাদের একটা সংবিধান সভা গঠন করে দিন। এইবার মুসলিম লীগ বলছে না, আমাদের একটা সংবিধান সভায় হবে না, আমরা সংখ্যালঘু, তাই জন্যে ভারতের একটা সংবিধান সভা গঠন করে দিন। আর আমাদের আলাদা, মানে পাকিস্তানের কনসেপ্টটা এখানে ঢুকে আসছে, যে এইবার আসছে পাকিস্তানের কনসেপ্ট, যে পাকিস্তানের জন্য আরো আর একটা মানে 2 নম্বর সংবিধান সভা গঠন করে দিন। এইবার ভালো করে বোঝো, তোমার কাছে তোমার বাবা বলেছে যে ওকে গিয়ে একটা চকলেট দিয়ে আসো, তাই না? তোমার কাছে আছে 5টা চকলেট, তুমি সবই খাবে। এইবার তোমার মনে হবে 5টার থেকে একটা ওকে দিয়ে দেবো, কেমন একটা লাগবে, তাই না? এইবার ওর কাছে গিয়ে একটা যখন দিতে যাবে তুমি, ও বলছে একটা দিলে হবে না, দুটো দিতে হবে। একটা দিলে হবে না, দুটো দিতে হবে, আরো একটা বেশি চাইছে। তখন তুমি কি করবে? ওকে দুটো দিয়ে আসবে, নাকি একটা দিয়ে চলে আসবে, নাকি কিছুই দেবে না চলে আসবে? আমি হলে কি করতাম? এই যে ক্রিপস, স্ট্যানফোর্ড ক্রিপস যে কাজটা করেছিল সেটাও আমি করতাম, তোকে কিছুই দেবো না, আমি চলে আসবো। তাহলে এই যে যখন আমাদের ভারতে আসার পরে 1 নম্বর আর 2 নম্বর, একটা সংবিধান সভা আর দুটো সংবিধান সভার যখন কথা আসলো তখন ক্রিস বলল আমাকে একটাই সংবিধান সভা করে দেওয়ার জন্য বলা হয়েছে,
আমি দুটো করব না, আমি কিছুই করব না বলে ক্রিপস মিশন কিন্তু ফেরত চলে গেল। কোথায়? আবার সেই ব্রিটেনে। এইবার ক্রিপস মিশন যখন ফেরত চলে গেল তখন কিন্তু সংবিধান সভাটা গঠন হলো না। তারপরে 1942-এর পরে আসলো 1946, ঠিক তার 4 বছর পরে 1946। 1946-এ আসলো ক্যাবিনেট মিশন, সেখান থেকে একজন ক্যাবিনেট মন্ত্রী এসেছিল। তাহলে কি আসলো? ক্যাবিনেট মিশন। এইবার ক্যাবিনেট মিশনে কিন্তু আমাদের অবশেষে সংবিধান সভাটা তৈরি হলো। এই এই এইটুকু আমরা পড়ে নিলাম আজকে, যে ক্যাবিনেট মিশন কি জিনিস। আচ্ছা, ক্রিপস মিশনটা ভালো করে বুঝে নিলাম। ক্যাবিনেট মিশন নিয়ে কালকে আমরা মানে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব, ঠিক আছে? তাহলে আমাদের সাথে যুক্ত হয়ে যাও, আর অবশ্যই ভিডিওটি ভালো করে বোঝার চেষ্টা করবে প্রথম থেকে শেষ অবধি। যা যা আমি বোঝালাম, যে পলিটি কি, রাজ্য বা রাষ্ট্র কি, সংবিধান বা ব্যবস্থা কি, এইবার তারপরের থেকে যে সংবিধান কত প্রকার, ঠিক আছে, কনস্টিটিউশন অ্যাসেম্বলি মানে সংবিধান কোথা থেকে আসলো, ঠিক আছে, সংবিধান সভাটা কেন চাইলাম, এইগুলো যে আমি বোঝালাম অবশ্যই এগুলো নোট করে নেবে আর রিভিশন করে নেবে একবার। ক্লাসটা অন্তত দুবার দেখবে ক্লাসটা। তারপরে নেক্সট দিনের ক্লাসে আমি আরো বোঝাবো যে এই যে ক্যাবিনেট মিশন, এই ক্যাবিনেট মিশনটা কি জিনিস ভালো করে বোঝাবো। ক্রিপস মিশনটা যেমন বোঝালাম, ক্রিপস এসেছিল এমন এমন করে সব বুঝিয়ে দিলাম, তাহলে ক্যাবিনেট মিশনটা আমি নেক্সট দিন বুঝিয়ে দেবো যে ক্যাবিনেট মিশনটা কি, কোথা থেকে এসেছিল, কে এসেছিল, কেমন ভাবে তৈরি হয়েছিল, ঠিক আছে? তাহলে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা নেক্সট ক্লাসে অবশ্যই পেয়ে যাবে। থ্যাংক ইউ। জয় হিন্দ স্টুডেন্ট, দেখতে থাকো আর শিখতে থাকো।